সিঙ্গাপুরের সমুদ্র পাড়ে ভ্রমণ করতে বেরিয়ে চা খাওয়া সেরে একটু নির্জন স্থানে গিয়ে সুশীল বললে, জামাতুল্লাহ, শুনলে সব কথা? এখনও কি তোমার মনে হয় সে নগর আছে কোথাও? আমরা আলিয়ার পেছনে ছুটছি না? নটরাজের গল্প ভুয়ো নয় তো? জামাতুল্লাহ বললে, তবে পদ্মরাগ মণি এলো কোত্থেকে? সুনীল বললে, আমি তোমায় বলছি, নটরাজনের কাহিনী আগাগোড়া বানানো গল্প। পদ্মরাগ মণিখানা সে কোনো প্রকার অসৎ উপায় হস্তগত করেছে, যার উপরে প্রাচীন ও প্রথা অনুযায়ী প্রচলিত ওই চিহ্ন আঁকা ছিল। এছাড়া ওর কোনো মানে নেই। জামাতুল্লার মুখ চোখের ভাব হঠাৎ যেন বদলে গেল। কত বছর পূর্বের এক স্বপ্নভরা দিন, এক আতঙ্ক ভরা কৃষ্ণ রজনীর স্মৃতি তার মুখের রেখায়, চোখের দৃষ্টিতে। সে বললে, কিন্তু বাবুজি, নটরাজন হয়তো দেখেনি, আমি তা দেখেছি। ভীষণ বনের মধ্যে অন্ধকার রাত কাটিয়েছি। আমি কারো কথা শুনি না। খুব সাবধান জামাতুল্লাহ, আমাদের প্রাণের দাম এক কানাকড়িও না। যদি এ কথা কোনো রকমে প্রকাশ হয় যে আমরা ওই আঁকাজোকা পড়া পাথরের ছাঁচ নিয়েই নগর খুঁজতে বেরিয়েছি। ঠিক বাবুজি, সে কথা আমারও মনে হয়েছে। এই সিঙ্গাপুর ভয়ানক জায়গা। এখানে পথে পথে রাতের অন্ধকারে খুন হয়। ভারী সাবধানে থাকতে হবে আমাদের। ইয়ার হোসেনকে সাবধান করে দিতে হবে। মুশকিল হয়েছে, লোকটা মাতাল, মদ খেয়ে কোনো কথা প্রকাশ করে না ফেলে। চলো যাওয়া যাক। তিনজনের সতর্ক দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখে বাসার দিকে রওনা হলো। পরদিন ইয়ার হোসেন এসে ওদের বাসায় খুব সকালেই উপস্থিত হলো। সনদ তখন সবে উঠেছে। সনদ চায়ের জন্য স্টোভটা ধরাচ্ছে। ইয়ার হোসেনকে দেখে বললে, আসুন মিস্টার হোসেন, ঠিক সময়ে এসেছেন, চা তৈরি। ইয়ার হোসেন রুক্ষ প্রকৃতির লোক, বলে উঠল, চা খাবার জন্য আসিনি, আরও 200 টাকা চাই। হঠাৎ সনতের মুখ দিয়ে বেরিয়ে গেল, আরও 200? তাহলে তো আমাদের হাতে রইল না কিছু। তা আমি কি জানি, এ কাজে এসেছেন যখন, তখন পয়সার জন্য হোটেলে চলবে না। নয়তো বলুন ছেড়ে দিই। না না, দাঁড়ান, আমি দাদা ও জামাতুল্লাহকে ডাকি। সুশীল বললে, তাই তো, ব্যাপার কি? চল দেখি ব্যাপার কি। ইয়ার হোসেন বাইরে আসে। সুশীল গিয়ে বলে, গুড মর্নিং মিস্টার হোসেন। কি মনে করে এত সকালে? সব ঠিক, আজ রাতে রওনা হতে হবে। সব বন্দোবস্ত ঠিক হয়ে গেছে। সনত ও সুশীল একসঙ্গে বলে উঠল, কীরকম? ইয়ার হোসেন গম্ভীর মুখে বললে, সব ঠিক, তার আগে সেই ছাঁচখানি একবার দেখি, এখনই। আর 200 টাকা এক্ষুনি। সুশীলের ইঙ্গিতে সনদ বাক্স খুলে প্যারিস প্লাস্টারের ছাঁচ ওর হাতে দিলে। ইয়ার হোসেন ছাঁচখানা উল্টে পাল্টে দেখে শুনে বললে, নাও, এসব বুজরুকি, অন্য কিছুই না। কিছুই হবে না হয়তো। টাকা? সুশীল বললে, টাকা রয়েছে জামাতুল্লার কাছে, সে আসুক। সে কোথায়? তা তো জানি না, সকালে বেড়াতে বেরিয়েছে। আচ্ছা, আমি বসি। এখন কি ঠিক করলে বলুন মিস্টার হোসেন? এখান থেকে ডাচ স্টিমার বেন্দা ছাড়ছে আজ রাত 10টায়। আমাদের নামতে হবে
সাঙ্গাপান বন্দরে, সুলু সমুদ্রের ধারে। সাঙ্গাপান মশলার বড় আড়ত, সেখান থেকে চীনে জাঙ্ক ভাড়া করে যাব। এসব অস্ত্রশস্ত্র নিয়ে ডাচ স্টিমারে উঠতে দেবে? মেশিন গান কিনেছেন নাকি? সব ঠিক আছে, আপনি শুধু দেখুন ইয়ার হোসেন কি করতে পারে। আরও 1 ঘন্টা কেটে গেল। জামাতুল্লাহ আর ফেরে না। সুনীল ও সনদ উৎকণ্ঠিত হয়ে পড়ে বলল, কাল বিকেলের সেই চীনাম্যানের কথা বারবার মনে পড়ছিল ওদের। কথাটা ইয়ার হোসেনকে বলা ঠিক হবে না হয়তো, এই ভেবেই ওরা বললে না। কিন্তু জামাতুল্লাহ সব জেনে শুনে একা বেরোলো কোথায়? বেলা প্রায় 10টা। এমন সময় জামাতুল্লাহ ঘরমাক্ত কলেবরে এসে হাজির হলো। ওর মুখের চেহারা দেখে 3 জনেই একসঙ্গে বললে, কি হলো তোমার? জামাতুল্লাহ ক্ষীণ হাসি হেসে বললে, কিছুই না। কিন্তু তোমার চেহারা দেখে এই রোদে? সুশীল বললে, জামাতুল্লাহ, মিস্টার হোসেন আরও 200 টাকা চান। ও তা দিন বাবু, এই নিন চাবি। উনি বলছেন আজ রাতে আমাদের রওনা হতে হবে। জামাতুল্লাহ সে কথার কোনো উত্তর না দিয়ে বললে, টাকাটা দিয়ে দিন ওকে আগে। টাকাটা নিয়ে ইয়ার হোসেন বিদায় নেবার পর মুহূর্তে জামাতুল্লাহ নিম্নস্বরে বলল, বড় বেঁচে গেছি। ডকের পাশে যে গলি আছে ওখানে 2 জন মালয় গুন্ডা আমাকে আক্রমণ করেছিল। 2 জন দুদিক থেকে কিরিচি হাতে। ভুঁড়ি ফাঁসিয়ে দিত আর একটু হলে। আমি প্রাণপণে ছুটে বেঁচেছি। তোমরা অত ছুটতে পারতে না, মারা পড়তে ওদের হাতে। কালকের সেই চীনাম্যানের কথাই ঠিক। আমরা খুব বিপন্ন এখানে। বাড়ি থেকে কোথাও বেরিও না। ইয়ার হোসেনকে কিছু বলো না। সনত ও সুশীল রুদ্ধশ্বাসে ওর কথা শুনছিল। কথা শেষ হলে সনত তাকে চা ও টোস্ট খেতে দিয়ে বললে, কিছু বলিনি আমরা, ও আজই যেতে বলছে, শুনেছ তো? যেতে হয় আজই, আমাদের পালাতে হবে। এখন প্রাণ নিয়ে জাহাজে উঠতে পারলে বাঁচি। বলো কি জামাতুল্লাহ, এত ভয় নেই? চীনাম্যানটার বাজে গল্পটা দেখছি তোমার মনে বড় দাগ কেটে দিয়েছে। বাবুজি, মেটিয়া বুরুজের মাঠে খুনের কথাটা ভেবে দেখুন। সে পাথরখানার জন্যে নয়, আঁকাঝুঁকার জন্যে। এখন আমার তাই মনে হচ্ছে। অসাবধান হবেন না, আজ দিনমানটা। জাহাজে উঠলে কতকটা বিপদ কাটে বটে। সেদিন বিকালে ইয়ার হোসেনের লোক আবার এলো। একটা সিলমোহর করা চিঠি সুশীলের হাতে দিয়ে বললে, এর উত্তর চাই এখনই। সুশীল চিঠিখানা পড়ে দেখলে। আজ কিভাবে কোথা থেকে রওনা হতে হবে সেই ব্যবস্থা চিঠিতে লেখা। ইয়ার হোসেন অন্য পথ দিয়ে যাবে, ওদের যেন চেনে না। এভাবে জাহাজে না ওঠে, এদের 3 জনের সঙ্গে সে কথাবার্তা বলবে না। সুশীল চিঠির উত্তর দিয়ে বললে, জামাতুল্লাহ, আমাদের জিনিসপত্র যদি কিনতে হয় এই সময় কিনে নিয়ে আসি। ওরা বেরিয়ে এলো বাসা থেকে। ভিক্টোরিয়া স্ট্রিটে বড় বাজারে জিনিসপত্র কিনবে, এই ওদের ইচ্ছা। জামাতুল্লাহ বললে, বাবু, কিছু ভালো জিনিস খেয়ে নেওয়া যাক। জানেন, কোনো অজানা রাস্তায় অনেক দূর যেতে হলে ভালো খেয়ে নিতে হয়। অনেক দিন হয়তো ভালো খাবার অদৃষ্টে জুটবে না।
একটা শিখ রেস্টুরেন্টে ওরা গিয়ে বসল। মাংস, কাটলেট, চা, টোস্ট ইত্যাদি আনিয়ে খাওয়া শুরু করলে। এমন সময় একজন ইউরোপীয় পোশাক পরা মালয় এসে ওদের টেবিলে বসে বিনীতভাবে বললে, সে কি তাদের সঙ্গে বসে খেতে পারে? সুনীল বললে, হ্যাঁ নিশ্চয়। সে আর কোনো কথা না বলে খাবার আনিয়ে নিঃশব্দে কিছুক্ষণ বসে খেতে লাগলো। তারপর আবার ওদের দিকে চেয়ে বললে, আপনারা ভারতীয়? সুশীল ভদ্রভাবে উত্তর দিলে, হ্যাঁ। এখানে এসছেন বেড়াতে? না। কেমন লাগছে সিঙ্গাপুর? বেশ জায়গা। এখান থেকে দেশে ফিরছেন বোধহয়? তাই ইচ্ছে আছে। আপনারা তিনজন এসেছেন বুঝি? না, আমরা এখানে এক হোটেলে থাকি। আলাপ হয়ে গিয়েছে। বেশ বেশ। আপনারা কোন হোটেলে উঠেছেন জানতে পারি কি? আমাদের একজন ভারতীয় বন্ধুর একটা ভালো হোটেল আছে। সেখানে খাবারপত্র সস্তা, ঘরদোরও ভালো। আপনি যদি আপনাদের দরকার হয়। সনৎ হঠাৎ উঠে বলল, না ধন্যবাদ, আমরা আজই চলে যাচ্ছি। সুশীল টেবিলের তলা দিয়ে সনৎকে একটা রাম চিমটি কাটলে। মালায় লোকটার চোখে মুখে একটা কৌতূহলের ভাব জাগল। সেটা গোপন করে বললে, ও আজই যাবেন? কিন্তু ভারতের জাহাজ তো আজ ছাড়বে না। সুশীল বললে, না, আমরা রেলে উঠে যাচ্ছি কুয়ালালামপুর। ও কুয়ালালামপুর, দেখে আসুন, বেশ শহর। আরও কিছুক্ষণ পরে লোকটা বিল চুকিয়ে দিয়ে চলে গেল। সুশীল রাগের সঙ্গে সনতের দিকে চেয়ে বললে, ছিজি, এত নির্বোধ তুমি? ও কথা কেন বলতে গেলে? সনৎ অপ্রতিভ মুখে বললে, আমি ভাবলাম ওতেই আপদ বিদায় হয়ে যাবে। অত জিজ্ঞেস করার ওর দরকার কি? আমরা যদি যাই তাতে কী রে বাবু? তা নয়, কে কি মতলব নিয়ে কথা বলে, দরকার কি ওদের সঙ্গে কথা বলার? জামাতুল্লাহ বললে, ঠিক কথা বলেছেন বাবুজি। সন্ধ্যার কিছু আগে ওরা রেস্টুরেন্ট থেকে বার হয়ে রাস্তায় নেমে দু একটা জিনিস কিনবার জন্যে বাজারের দিকে চললে। এমন সময় জামাতুল্লাহ নিচু গলায় চুপি চুপি বললে, ওই দেখুন সেই লোকটা। সুশীল ও সনৎ চেয়ে দেখলে সেই মালায় লোকটা একটা দোকানে কি একটা জিনিস কিনছে। ওদের দিকে পিছন ফিরে সুশীল বললে, চলো আমরা এখান থেকে চলে যাই, মোড়ের দোকানে জিনিস কিনি গে। জিনিস কিনতে একটু রাত হয়ে গেল। ওরা বড় রাস্তা বেয়ে অনেকটা এসে ওদের হোটেল যে গলিটার মধ্যে, সে গলিটাতে ঢুকতে যাবে এমন সময় কি একটা ভারী জিনিস সুশীলের ঠিক বাঁ হাতের দেওয়ালে জোরে এসে লেগে ঠিকরে পড়ল সামনের রাস্তায়। ওরা চমকে উঠল। জামাতুল্লাহ পথের ওপর থেকে জিনিসটা কুড়িয়ে নিয়ে বললে, সর্বনাশ! ওরা দুজনে নিচু হয়ে জিনিসটা দেখতে গেল। কিন্তু জামাতুল্লাহ বললে, বাবুজি ছুটে আসুন, এখানে আর দাঁড়াবেন না বলছি। দুজনে জামাতুল্লাহ পিছন পিছনে দ্রুতপদে চলতে চলতে বললে, কি হয়েছে? ওটা কি? মিনিট 5-6 ছুটবার পর নির্জন গলিটার শেষ প্রান্তে ওদের হোটেলটা দেখা গেল। জামাতুল্লাহ হাই ছেড়ে বললে, যাক, খুব বেঁচে যাওয়া গিয়েছে।
এখানা মালায় দেশের ছুঁড়ে মারা ছুরি। ওরা 10-20 গজ তফাত থেকে এই ছুরি ছুঁড়ে লোকের গলা দুখানা করে কেটে দিতে পারে। আমাদের তাক করেই ছুরিখানা ছুঁড়েছিল, কিন্তু অন্ধকারে ঠিক লাগেনি। ওখানে দাঁড়িয়ে থাকলে যে ছুটছে তার আর একখানি ছুরি ছুটতেই বা কতক্ষণ। সনৎ সেই ভারী ছোড়াখানা হাতে করে বললে, ও, এই গলায় লাগে পাঠা কাটার মতো মুন্ড কেটে ছিটকে পড়ত, কানের পাশ দিয়ে তীর হয়ে বেরিয়ে গিয়েছে। সুশীল বললে, এই সেই গুপ্ত সম্প্রদায়ের লোকের কাজ, আমাদের পেছনে লোক লেগেছে। জামাতুল্লাহ বললে, লোক লেগেছে, তবে আমাদের বাসাটা এখনো বার করতে পারেনি। আমি বলিনি যে এখানে আমরা বিপন্ন। আমার না বলার কারণ আছে। রাতে ডাচ স্টিমার বেন্দা ছাড়ল। ইয়ার হোসেন বড় বড় কেরোসিন কাঠের পাক বক্স ওঠালে গোটা কতক জাহাজে। তাদের বাইরে বিলিতি বিয়ার মদের বিজ্ঞাপন মারা। ওঠাবার সময় অবশ্যই কোনো হাঙ্গামা হলো না, কিন্তু সুশীল ও সনৎ ভয়টাতে একেবারে দূর হয়নি। সিঙ্গাপুরের বন্দর ও প্রকাণ্ড নৌঘাটি ধীরে ধীরে দিকচক্রবালে মিলিত হয়ে গেল। অকুল জলরাশি অলোকক্ষেপীয় ঢেউয়ে রহস্যময় হয়ে উঠল। 4 দিনের দিন সকালে জাহাজ এসে পৌঁছালো সাঙ্গাপান। এখানে বসে ওরা একটা চীনা হোটেলে আশ্রয় নিল। সাঙ্গাপান মশলার খুব বড় আড়ত। কতগুলো নদী এসে সমুদ্রে পড়েছে। নদীর সেই মোহনাতেই বন্দর অবস্থিত, যেমন আমাদের দেশের চট্টগ্রাম। ইয়ার হোসেন বাংলা জানেন না, উর্দু বা হিন্দুস্তানিও ভুলে গিয়েছে। ও জামাতুল্লাহর সঙ্গে কথা বলে পিজিন ইংলিশে ও মালয় ভাষায়। বললে, জামাতুল্লাহ, এবার তুমি তোমার সেই দ্বীপে নিয়ে যেতে পারবে তো? পারবো বলে মনে হচ্ছে, তবে এখনও ঠিক জানি না। সুশীল বললে, শুনুন মিস্টার হোসেন, যখন আমার সঙ্গে জামাতুল্লাহর দেখা হয় দেশে, ও বলেছিল ডাচ ইস্ট ইন্ডিজের একটা দ্বীপে ওর জাহাজ নারকেলের ছোবড়া ও কুচি বোঝাই করতে গিয়ে ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে যায়। কেমন, তাই তো জামাতুল্লাহ? রাস্তার কথাটা একবার ভালো করে ঝালিয়ে নেওয়া দরকার। ঠিক বাবুজি, তারপর বলে যাও। তারপর আমরা 7 দিন সেইখানে থাকি। ইয়ার হোসেন বললে, সেখানে থাকি মানে কি বুঝিয়ে বলো? দ্বীপে না সমুদ্রে? না সাহেব, দ্বীপে তো নয়, আমরা যাচ্ছিলাম এক দ্বীপ থেকে আর এক দ্বীপে। মাঝ দরিয়ার এক কাণ্ড ঘটে। তারপর সৌরাবায়া থেকে জাহাজ এসে আমাদের উদ্ধার করে। কতদিন পরে উদ্ধার করে? 8-10 দিন কি ওই রকম। সুশীল বললে, আগে বলেছিলে 7 দিন। বাবু, ঠিক মনে নেই, অনেক দিনের কথা, 7 থেকে 10 দিনের মধ্যে। সেই সময় সমুদ্রে বিষাক্ত কাঁকড়া খেয়ে সব কলেরা হয়ে মারা গেল। বাকি ছিলাম ক্যাপ্টেন আর আমি। দ্বীপ ছিল নিকটেই। যেখানে ডুবো পাহাড়ে আমাদের জাহাজ ধাক্কা মেরেছিল,
সেখান থেকে ভাঙা ডাঙা নজরে পড়ে। জাহাজের রাশির দুরাশি কি 3 রশি তফাতে দ্বীপ দেখলে আমি চিনতে পারবো। তার ধারে একটা পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা পড়েছে সমুদ্রে। বড় বড় পাথর পড়ে আছে, পাথরগুলো সাদা রঙের। সুশীল হেসে বললে, তোমার সে বৃক্ষমুনির দ্বীপ। জামাতুল্লাহ গম্ভীর মুখে বললে, হাসবেন না বাবুজি, এসব কাজে নেমে এ দেশের সব দেবতাকে মানতে হবে, না মানলে বিপদ হতে কতক্ষণ। আমি খুব ভালো করেই তা জানি। ইয়ার হোসেন বললে, বুঝলাম, ওসব এখন রাখো। সাঙ্গাপান থেকে কোন দিকে যেতে হবে, কত দূরে, আর একটা আন্দাজ দাও। একটা নটিক্যাল চার্ট করে নেওয়া যাক। আমরা সাঙ্গাপান থেকে রওনা হয়ে যাই দক্ষিণ পূর্ব কোণে, আন্দাজ 200 মাইল। সেখান থেকে পূর্বে উত্তর পূর্বে কোণে যাই আন্দাজ 50 মাইল। এখানেই সেই ডুবো পাহাড়ের জায়গা। যতদূর আমার মনে পড়ে। ইয়ার হোসেন অসহিষ্ণুভাবে বললে, যতদূর মনে হলে তো হবে না, আমাদের সেদিকে যেতে হবে। সুলু সমুদ্রের সর্বত্র তো ঘুরে বেড়াতে পারা যাবে না। আচ্ছা, তুমি সে দ্বীপ কত দূর থেকে চিনতে পারবে, নেমে না জাহাজে বসে? জাহাজে বসে চিনতে পারবো, ওই সাদা পাথরের পাহাড় আর ঝর্ণা দেখে। কত সাদা পাথরের পাহাড়? না সাহেব, তা নয়। সে পাথরের গড়ন অন্য রকম, দেখলেই চিনব। ইয়ার হোসেন আর সুশীল দুজনে মিলে মোটামুটি ম্যাপ এঁকে নিয়ে সেদিন রাত্রে আর একবার মিলিয়ে নিল জামাতুল্লাহর বর্ণনার সঙ্গে। চীনা জাঙ্ক ভাড়া করা হলো। 2 মাসের মতো চাল, আটা, চা, চিনি বোঝাই করে নেওয়া হলো সেই জাঙ্কে। আর রইল বিয়ারের কাঠের বাক্স ভর্তি অস্ত্রশস্ত্র ও মেশিন গান। ইয়ার হোসেন প্রস্তাব করলে, এখানে বিলম্ব করা উচিত নয়, আজ রাত্রেই যাওয়া যাক, শত্রু লাগতে পারে। জামাতুল্লাহ বললে, সে কথা ঠিক, কিন্তু রাতে হারবার মাস্টার জাহাজ কি নৌকো ছাড়তে দেবে না? পোর্ট পুলিশে ধরবে। এসব জায়গার এই নিয়ম। বোম্বেতে ডাকাতের আজ্ঞা কিনা সুলুসি, কড়া নিয়ম সব। তবে কাল সকালে চলুন সাহেব। ইয়ার হোসেনের দ্বিধার সঙ্গে এ প্রস্তাবের মত দিলে। সুশীলকে ডেকে বললে, রাতের অন্ধকারে যাওয়া ভালো ছিল, দিনের আলোয় সকলের মনে কৌতূহল জাগিয়ে যাওয়া ভালো নয়। যাই হোক, উপায় কি? সকাল 8টার পরে সাঙ্গাপান থেকে ওদের নৌকো ছাড়ল, মাত্র 1.5 টনের চীনা জাঙ্ক, সমুদ্রে মোচার খোলার মতো। কিন্তু জামাতুল্লাহ বললে, জাঙ্ক হঠাৎ ডোবে না। এইসব তুফান সংকুল সমুদ্রে পাড়ি দিতে চীনা জাঙ্কের মতো জিনিস আর নেই। জাহাজ তীর ছড়ে অনেক দূরে এলো। ক্রমে চারিধারে শুধু সমুদ্রের নীল জলরাশি। জামাতুল্লাহ নাবিক ও কর্ণধার
কিন্তু যে বৃদ্ধ চীনাম্যান জ্যাঙ্কের সারেং সেও দেখা গেল বেশ জাহাজ চালাতে জানে। দুদিন জাহাজ চালাবার পরে জামাতুল্লাহর সঙ্গে চীনা সারেংয়ের ঝগড়া বেঁধে গেল। ইয়ার হোসেন বললে, চেঁচামেচি কেন, কি হয়েছে? চীনা সারেং বললে, জামাতুল্লাহ সাহেব জাহাজ চালাতে জানে না, কোথায় নিয়ে যাচ্ছে? জামাতুল্লাহ বললে, বিশ্বাস করবেন না ওর কথা, ও লোকটা একেবারে বাজে। ইয়ার হোসেন ও সুশীল পরামর্শ করে জামাতুল্লাহর ওপরই কিন্তু জাহাজ চালানোর ভার দিল। একদিন সন্ধ্যার সময় দূরে ডাঙা ও আলোর সারি দেখা গেল। চীনা সারেং ছুটে গিয়ে বললে, ওহে, বড় যে জাহাজ চালাচ্ছ, ও ডাঙা আর আলো কোথাকার? এদিকে এত বড় ডাঙা কিসের? জামাতুল্লাহ একটু ঘাবড়ে গিয়েছিল। চার্ট অনুসারে ওখানে আলো আর ডাঙা দেখবার কথা নয়। চীনা সারেং ইয়ার হোসেনকে আর সুশীলকে ডেকে বললে, ওকে বলতে বলুন স্যার, ও আলো আর ডাঙা কিসের? জামাতুল্লাহকে মাথা চুলকাতে দেখে চীনা সারেং বিজয় গর্বে বললে, আমি বলে দিচ্ছি স্যার, সান্ডা প্রণালীর মুখে পিয়েরপং বন্দরের আলো, তার মানে বুঝছেন? আমরা আমাদের যাবার রাস্তা থেকে 100 মাইল দক্ষিণ পূর্বে হেঁটে এসছি। এই রকম করে জাহাজ চালানো দক্ষিণ মেরুতে পৌঁছাতে আমাদের আর বেশি দেরি থাকবে না। চীনা সারেং সেদিন থেকে হলো ক্যাপ্টেন। সুশীল বললে, রাগ করো না জামাতুল্লাহ, তুমি অনেক দিন এই কাজ করনি, ভুলে গিয়েছো হে। জামাতুল্লাহ বললে, তা না নয় বাবুজি, আমি ভুলিনি জাহাজ চালানো। আমার চার্ট ঠিক ছিল। আমার মনে হয় কি গোলমাল হয়েছে বা চার্টে ভুল করে রেখেছে। আরও 3 দিন পরে বিকালের দিকে চীনা ক্যাপ্টেন বললে, পাড়া নামছে স্যার, দড়ি দড়া সামলে আর জিনিস সামলে আপনারা খোলের মধ্যে নেমে যাবেন, ঝড় উঠবে। 3 ঘন্টার মধ্যে ভীষণ ঝড় এলো দক্ষিণ পূর্ব কোণ থেকে। দড়ি দ্বারা ছিঁড়ে পাল উড়িয়ে নিয়ে যায়। জামাতুল্লাহ চিৎকার করে বলল, সব খোলের মধ্যে যান, ভয়ঙ্কর ঢেউ উঠছে। জাঙ্কের ডেকের ওপর বড় বড় ঢেউ সবেগে আছড়ে পড়ে। ক্ষুদ্র 1.5 টনের জাঙ্কখানা যে কোনো মুহূর্তে ভেঙে চুরে সমুদ্রের তলায় ডুবিয়ে দেবে মনে হলো সবারই। কিন্তু 2-3 বার জাঙ্কখানা ডুবতে ডুবতে বেঁচে গেল। নাকানি চুবুনি খেয়েও আবার সমুদ্রের ওপর ঠেলে ওঠে। সাবাস মোচার খোলা। হঠাৎ চীনা ক্যাপ্টেন চিৎকার করে উঠল, সামনে পাহাড়, সামলাও। জামাতুল্লাহ হালে ছিল। ডাইনে সজোরে হাল মারতেই কান ঘেঁষে কতগুলো বজবজে সমুদ্রের ফেনা ঘুরতে ঘুরতে ঝড়ের বেগে বেরিয়ে চলে গেল। ফেনাগুলোর মাঝে কালো রঙের কি একটা টানা রেখা যেন ফেনা রাশিকে দুভাগে চিরে দিয়েছে। ডুবো পাহাড়। ঝড়ের শব্দে কে কি বলে শোনা যায় না, তবুও সুশীল শুনলে চীনা ক্যাপ্টেন চিৎকার করে বলছে, খুব বাঁচা বেঁচে গিয়েছি, আর একটু হলেই সব শেষ হতো আমাদের। ইয়ার হোসেন ও সুশীল বাইরে এক চমক দেখতে পেল, জলের মধ্যে মননে ফাঁদ পাতাই বটে, সাক্ষাৎ মরণের ফাঁদ। জামাতুল্লাহ দাঁত মুখ খিচিয়ে হাল ধরে আছে।
একটু আলগা হলেই এ ভীষণ জায়গায় জাঙ্ক বানচাল হয়ে ধাক্কা মারবে গিয়ে বাঁ দিকের ডুবো পাহাড়ে। খানিকটা পরে জামাতুল্লার চোখ বড় 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 হয়ে উঠল ভয়ে। এ কি, দুদিকেই যে ডুবো পাহাড়, ডাইনে আর বায়ে। চীনা ক্যাপ্টেন হেঁকে বললে, কোথা দিয়ে জাহাজ চালাচ্ছ? পাহাড়ের চূড়ো দিয়ে যে, মারবে এবার। ঝড়ের তুফানের মধ্যে চীনা ক্যাপ্টেনের কথাগুলো অট্টহাস্যের মতো শোনা গেল। কি সে বলছে জামাতুল্লাহ বুঝতে পারল না। কিন্তু যারই ভুল হোক, জাহাজ বাঁচাতে হবে। সে সামনে পিছনে চেয়ে দেখলে পাহাড়ের কালো রেখা অতিকায় শুশুকের শিরদাঁড়ার মতো জলের ওপর স্পষ্ট জেগে। মাস্তুলের দিকে চেয়ে দেখল চীনা সারেং সব পাল গুটিয়ে ফেলেছে। কেবল মাঝের বড় মাস্তুলে 16 ফুট চওড়া বড় পালখানা ঝড়ের মুখে ছিঁড়ে ফালি ফালি হয়ে অসংখ্য সাদা নিশানের মতো উঠছে। সে দেখলে নিশানাগুলোর জন্যে জাহাজখানা এদিকে ওদিকে হেলছে দুলছে ঘুরছে। চোখের নিমেষে সে কোমর থেকে ছুরি বার করে পালের মোটা সনের কাঠি কাটতে লাগলো। একবার করে খানিকটা কাটে আর ছুটে গিয়ে হাল টিপে ধরে। অমানসিক সাহস ও দৃঢ়তা এবং ক্ষিপ্ততার সঙ্গে 5-6 মিনিটের মধ্যে সে অত বড় মোটা রশ্মিটা কেটে ফেলতেই দড়িদড়া ঢিলে পড়ে পাল শলাং করে অনেকখানি নেমে এলো। চীনা ক্যাপ্টেন চিৎকার করে বলল, কে রশি কাটলে? জামাতুল্লাহ বললে, আমি। খুব ভালো কাজ করেছো, এবার সামলাও ঠেলা। যদি জানো না কোনো কিছু, তবে সবটাতেই সর্দারি করতে আসো কেন? চীনা ক্যাপ্টেন মিথ্যা বলেনি। জামাতুল্লাহ সবয়ে দেখলে পালে ঢিল পড়াতে জাঙ্ক এবার জগদ্দল পাথরের মতো ভারী হয়ে পড়েছে যেন। পিছন থেকে বাতাস ঠেলা মেরেও তাতে নড়াতে পারছে না। সুতরাং দুদিকের মরণ ফাঁদকে অতিক্রম করে বাহির সমুদ্রে এর অনেক সময় যেতে লাগবে। ইতিমধ্যে বাতাস দিক পরিবর্তন করলেই বিষম বিপদ। ইয়ার হোসেন পাকা লোক, সে বুঝেছিল কিছু একটা গোলমাল ঘটেছে। মাথা বার করে বললে, কি হলো আবার? জাঙ্ক নড়ে না যে? চীনা সারেং বললে, নড়বে কি স্যার, নড়বার পথ কি আছে আর? এবার বাঁচাতে পারলাম না বোধ হয়। কিন্তু সুখের বিষয়টা 8 ঘন্টার মধ্যেই ভয় কেটে গেল। বাতাস পিছন হতেই বয়ে চলল একটানা এবং 8 ঘন্টার মধ্যে জাঙ্কে ডুবো পাহাড়ের ফাঁদ পার করে বহির সমুদ্রে তাড়িয়ে দিল।